ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 এর চ্যাপ্টার 2 এর আন্ডারে রুল 5 এর যে টোটাল 42 ডেফিনেশনস বা সাব রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আপ টু 16 সাব রুল পর্যন্ত আমরা আলোচনা করেছি রুল 5 এর আন্ডারে। এই ভিডিওতে আমরা রুল 5 এর আন্ডারে সাব রুল 17 থেকে শুরু করব। তো সাব রুল 17 এ আছে হলিডে ডেফিনেশন। এখানে হলিডেকে দুভাবে ডিফাইন করা আছে। প্রথমত এনআই অ্যাক্ট 1881 বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 25 এর আন্ডারে যে নোটিফাইড ডেজগুলো আছে সেগুলোকে পাবলিক হলিডেজ বলা হয়। আর সেকেন্ডলি ফিনান্স ডিপার্টমেন্ট বা হাইকোর্ট যদি কোনো পার্টিকুলার দিনকে পাবলিক হলিডে ডিক্লেয়ার করে তবে সেটাও পাবলিক হলিডে হিসাবে ধরা হয়। সাবরুল 18 এ অনারারিয়াম হলো কোনো সরকারি কর্মচারীকে দেয়া একটা বিশেষ সাময়িক পারিশ্রমিক। একদম সহজ কথায় বলতে গেলে কোনো কর্মচারী যদি তার সাধারণ ডিউটির বাইরে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ বা বিশেষ ধরনের কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পূর্ণ করেন তবে সরকার খুশি হয়ে যে এককালীন টাকা তাকে দেয় সেটাকেই অনারারিয়াম বলে। সাবরুল 20-তে আছে জয়নিং টাইমের ডেফিনেশন। জয়নিং টাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা চ্যাপ্টার 11-এ আছে, সেটা চ্যাপ্টার 11-এর সময় আমরা দেখব। তবে এখানে জয়নিং টাইম বলতে দুটো সময় সম্পর্কে বলা আছে। প্রথমত এক পদ থেকে অন্য পদে যোগদানের জন্য যে সময় আর সেই সময়ের যে ছুটিকে সেটাকে আমরা ট্রানজিট লিভ বলি, তো এই টাইমটাও কিন্তু জয়নিং টাইম। আর দ্বিতীয়ত ছুটি থেকে ফিরে আসার জন্য যে সময় দেয়া হয়, তবে কিন্তু এটা সব সময় হয় না। যদি কোনো রিমোটলি লোকেটেড অফিস হয় যেখানে কমিউনিকেশন সিস্টেম একদমই খারাপ, সেখানকার ক্ষেত্রে এই জয়নিং টাইমটা দেয়া হয়। সাবরুল 22-তে বলা আছে লিভ স্যালারি সম্পর্কে। ছুটিতে থাকাকালীন সময়েও কোনো সরকারি কর্মচারী যে বেতন পায় তাকে লিভ স্যালারি বলে। এবার আসা যাক সাবরুল 23 লিয়েনের ডেফিনেশনে। সার্ভিস রুল অনুযায়ী লিয়েন হলো একজন সরকারি কর্মচারীর কোনো একটা পার্মানেন্ট পদে অধিষ্ঠিত থাকার আইনি অধিকার। একদম সহজ কথায় বলতে গেলে লিয়েন হলো আপনার পদের উপর আপনারই মালিকানা। আপনি যখন কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে বা সাবস্ট্যান্টিভলি অ্যাপয়েন্টেড হন তখনই আপনি ওই পদের উপর লিয়েন অর্জন করেন। এখন প্রশ্ন হলো লিয়েন আপনার কি কাজে লাগে? ধরুন আপনি আপনার স্থায়ী পদ ছেড়ে অন্য কোনো পদে অস্থায়ীভাবে কাজ করছেন, কিংবা আপনি দীর্ঘ ছুটিতে আছেন, অথবা আপনি ডেপুটেশনে অন্য কোনো দপ্তরে কাজ করতে গেছেন। এই সমস্ত পরিস্থিতিতে আপনার মূল স্থায়ী পদের উপর আপনার যে আইনি অধিকার বজায় থাকে তাকেই বলে লিয়েন। আচ্ছা, এখানে বলে রাখি লিয়েন কিন্তু শুধুমাত্র পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রেই থাকে, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে লিয়েন থাকে না। আর আপনি একই সময়ে কেবল একটা পোস্টের উপরেই লিয়েন রাখতে পারবেন যতক্ষণ না আপনি অন্য কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত হচ্ছেন, ততক্ষণ আপনার আগের পদের লিয়েন সাধারণত শেষ হয় না। সাবরুল 24-এ আছে লোকাল ফান্ডের ডেফিনেশন। সার্ভিস রুল অনুযায়ী লোকাল ফান্ড বলতে মূলত দুটি বিশেষ ক্ষেত্রকে বোঝানো হয়। প্রথমত লোকাল ফান্ড হলো এমন কোনো সংস্থা বা লোকাল বডির রেভিনিউ যা সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকে। এই অর্থ রাজ্যের মূল তহবিল বা যাকে আমরা কনসোলিডেটেড ফান্ড বলি এর অংশ হতেও পারে আবার নাও পারে। দ্বিতীয়ত কোনো সংস্থা বা বডির রেভিনিউকে যদি রাজ্যপাল বিশেষভাবে লোকাল ফান্ড হিসাবে ঘোষণা করেন তবে সেটিও কিন্তু এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে একটা প্রশ্ন থাকতেই পারে যে সরকার কিভাবে এই লোকাল ফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করে। নিয়ম অনুযায়ী লোকাল ফান্ডের অধীনে থাকা যে সংস্থাগুলো তার উপরে সরকার মূলত তিনটি ভাবে কন্ট্রোল রাখে। ফার্স্ট কি এই সংস্থাগুলোর উপর সরকার বাজেট অ্যাপ্রুভাল দেয়, এই সংস্থার যে বাজেট হয় সেগুলোর অ্যাপ্রুভাল সরকার দেয়। দ্বিতীয়ত নতুন যদি কোনো পদ তৈরি করার কথা হয় বা নতুন অ্যাপয়েন্টমেন্ট যদি তার কথা হয় সেক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিতে হয়। তৃতীয়ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ওই সংস্থার কর্মচারীদের ছুটি, পেনশন বা চাকরির অন্যান্য যে শর্তাবলী থাকে বা কন্ডিশনসগুলো থাকে সেগুলো কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করে। তো এই তিনটি ভাবে সরকার এই লোকাল ফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন কি একটা এক্সাম্পল বলি, আমাদের যে বিভিন্ন পৌরসভা বা জেলা পরিষদ বা পঞ্চায়েত বডিগুলো আছে এগুলো কিন্তু লোকাল ফান্ডের আন্ডারে। যখন কোনো সরকারি কর্মচারী এই লোকাল ফান্ডের অধীনে কাজ করেন বা ডেপুটেশনে যান তখন তাদের বেতন এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে এই নিয়মগুলো অত্যন্ত কার্যকর হয়। এবার দেখা যাক সাবরুল 25-এ মান্থের ডেফিনেশন।
সার্ভিস রুল অনুযায়ী মাস বলতে একটা পূর্ণ ক্যালেন্ডার মাসকেই বোঝায়। যখন কোনো টাইম লাইনের ক্যালকুলেশনের দরকার পড়ে, যেমন কি পাস্ট সার্ভিস ক্যালকুলেশনের দরকার পড়ে বা পেনশনের জন্য কোনো টোটাল সার্ভিস লাইফের ক্যালকুলেশনের দরকার পড়ে, তো ইত্যাদি ক্ষেত্রে আমরা প্রথমে কমপ্লিট ক্যালেন্ডার মাসগুলোকে গণনা করি। এই ক্ষেত্রে ওই মাসে 28 দিন আছে না 30 দিন আছে নাকি 31 দিন আছে সেটা কিন্তু দেখা হয় না, শুধুমাত্র মাসটি ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণ হয়েছে কিনা সেটা দেখা হয়। এরপর পূর্ণ মাস গণনার পর যদি কোনো বাড়তি দিন থাকে তবে সেই দিনগুলোকে শেষে আলাদাভাবে যোগ করা হয়। সাবরুল 26-এ আছে অফিশিয়েট এর ডেফিনেশন। একদম সহজভাবে বললে অফিশিয়েট করা মানে হলো কোনো একটা পদে অস্থায়ীভাবে কাজ করা। যেমন কি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন রামবাবু একজন স্থায়ী কর্মচারী এবং একটা নির্দিষ্ট পোস্টের উপর তার লিয়েন বা আইনি অধিকার আছে। এখন রামবাবু যদি ছুটিতে যান বা অন্য কোথাও ডেপুটেশনে কাজ করতে যান তবে ওই পোস্টটি সাময়িকভাবে খালি হবে। এই অবস্থায় যদি দ্বিতীয় কোনো ব্যক্তি, ধরুন শ্যামবাবু, ওই পোস্টের দায়িত্ব দেওয়া হলো, তবে সেই ক্ষেত্রে বলা হবে যে শ্যামবাবু ওই পোস্ট অফিশিয়েট করছেন। আবার ধরুন কোনো পোস্ট সম্পূর্ণরূপে খালি আছে, অর্থাৎ কারো লিয়েন নেই, এবং যেখানে কাউকে স্থায়ীভাবে নিয়োগ না করে সাময়িকভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়, তবে সেই নিয়োগকেও অফিশিয়েটিং নিয়োগ বলা হয়। সাবরুল 28-এ আছে পে এর ডেফিনেশন। এই পে বা বেতন কিন্তু আমরা মাস শেষে যে গ্রস স্যালারিটা পাই তার সবটাই কিন্তু টেকনিক্যালি পে নয়। নিয়ম অনুযায়ী পে হলো আপনার বেসিক পে বা মূল বেতন, এবং তার সাথে যদি কোনো স্পেশাল পে বা পার্সোনাল পে থাকে তবে এই তিনটি কম্পোনেন্টকে একসাথে পে বলা হবে, না থাকলে শুধু বেসিক পেটাই পে। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউয়েন্স, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউয়েন্স ও মেডিকেল অ্যালাউয়েন্স এগুলো কিন্তু অ্যালাউয়েন্সেস, এরা পে এর পার্ট নয়, এরা পে নয়, এরা অ্যালাউয়েন্সেস। সাবরুল 29-এ আছে পার্মানেন্ট পোস্টের ডেফিনেশন। সার্ভিস রুল অনুযায়ী একটা পোস্টকে স্থায়ী হতে হলে প্রধানত দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, ওই পোস্টের জন্য একটা নির্দিষ্ট পে স্কেল বা বেতনক্রম থাকতে হবে, আর দ্বিতীয়ত পোস্টটি তৈরি করার সময় কোনো সময়ের সীমা বেঁধে দেওয়া যাবে না, অর্থাৎ এটি অনির্দিষ্টকালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরুন কোনো স্কুলে একজন ক্লার্ক বা গ্রুপ ডি পদের নিয়োগ হলো। ওই পোস্টটি যদি স্কুলের রেগুলার স্টাফিং প্যাটার্নের পার্ট হয় এবং কোনো বিশেষ টেনিয়র বা মেয়াদের জন্য না হয় তবেই এটি একটা পার্মানেন্ট পোস্ট। কিন্তু কোনো টেম্পোরারি প্রজেক্টের জন্য যদি কোনো পোস্ট ক্রিয়েশন হয় তবে তাকে আমরা পার্মানেন্ট পোস্ট বলতে পারি না। সাবরুল 32-তে বলা হয়েছে প্রবেশনার সম্পর্কে। সার্ভিস রুল অনুযায়ী প্রবেশনার বলতে এমন একজন সরকারি কর্মচারীকে বোঝায় যাকে একটা ক্যাডারের স্থায়ী শূন্য পদের এগেনস্টে অন ট্রায়াল বা পরীক্ষামূলকভাবে নিয়োগ করা হয়েছে। আর একটু সহজভাবে বলতে গেলে আপনি চাকরিতে জয়েন করার পর থেকে কনফার্মেশন পাওয়ার আগে পর্যন্ত যে সময়টুকু পার করেন সেই সময়ে আপনি হলেন একজন প্রবেশনার। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসের সাথে কনফিউজ হবেন না। অ্যাপ্রেন্টিসরা কিন্তু কোনো পার্মানেন্ট পোস্টের এগেনস্টে অন ট্রায়াল থাকেন না, তারা শুধু ট্রেনিং নেয়। অন্যদিকে প্রফেশনালরা কিন্তু সরাসরি কোনো পোস্টের দায়িত্ব পালন করেন এবং তার সার্ভিস যদি স্যাটিসফ্যাক্টরি হয় তবে তাকে কনফার্মেশন দেওয়া হয়। সাবরুল 30-তে পার্সোনাল পেকে ডিফাইন করা হয়েছে। পার্সোনাল পে বলতে একজন সরকারি কর্মচারীকে দেয়া অতিরিক্ত বেতনকে বোঝায়, যেটি মূলত দুটি কারণে দেয়া হবে বলে এই নিয়মে বলা আছে। প্রথমত, কোনো পার্মানেন্ট পোস্টের বেতন কাঠামোতে সংশোধন বা পে রিভিশনের ফলে যদি কোনো কর্মচারীর মূল বেতন বা যাকে আমরা বলি সাবস্টেন্টিভ পে সেটা যদি কমে যায় তবে সেই কমে যাওয়ার টাকাটাকে অতিরিক্ত বেতন হিসাবে ওই কর্মচারীকে দেওয়া হবে, যেটা তার পার্সোনাল পে হবে। দ্বিতীয়ত, কোনো বিশেষ ব্যক্তিগত কারণে বা ব্যতিক্রমী পরিস্থিতিতে সরকার কোনো কর্মচারীকে কিন্তু এই পার্সোনাল পে দিতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ডিপার্টমেন্টাল প্রসিডিং বা ডিপির ফলে যদি কোনো শাস্তিমূলকভাবে তার বেতন কমে যায় তাহলে কিন্তু সে এই পার্সোনাল পে এর সুবিধা পাবে না। তো আজকে এই পর্যন্তই। তো এর পরদিন থেকে আমরা সাবরুল 31 অনওয়ার্ডস আলোচনা করব।